হ্যাঁ রে ধানু, তোর কি মনে হয় বলতো ওরা কতদিন আর এই পুলিশি হেফাজতে রাখবে রোহিতকে? ওখানে তো আবার খুবই অসুবিধে। আমার সময় ফুলকি ছিল বলে অতটা কষ্ট বুঝতে পারিনি, কিন্তু রোহিত মুখে যাই বলুক ও এত এত অসুবিধা সহ্যই করতে পারবে না। সে অতীতের ওই মিথ্যে বদনামের জন্য ছেলেটার এত বড় হেনস্থা হলো। ছি 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 ছি। হ্যাঁ রে ধানু, তুই বললি না কেন রোহিত ওই বদনাম থেকে বেরিয়ে এসেছে রে? ও সমাজে একটা জায়গা হয়েছে, ও সুপারস্টোরটা তৈরি করেছে, ব্যবসা করে, সেখানে মানুষ কাজ করে, ওর কেন জামিন হবে না? আমি সেটা তো বুঝতে পারছি, এটা বললি না কেন তুই? এসব বললেই কি রোহিতের অতীতটা মুছে দেওয়া যেত? যেত না মাস্টারমশাই। সেই অতীত এতটাই ভয়ঙ্কর যে সেটা চাইলেই কোনোদিন মুছে দেওয়া যাবে না। জামিন যে খারিজ হবে সে কথা আমি আগেই জানতাম। তুমি আর এই মেজ বউয়ের ছেলের জন্য এত অস্থির হয়ে পড়ো না মাস্টারমশাই। যে ছেলে নিজের দাদাকে খুন করতে পারে সে চাইলে সব করতে পারে। কিন্তু এখনো জানো না ওই গেমস ভিলেজে রোহিত ঠিক কি কি করেছে? ওই মন্দির না। ও বদ্দি, বদ্দি, what talking? হ্যাঁ, everybody tired, কোর্ট থেকে কামিং, হ্যাঁ, এসব কথা এখন কিপ করো না। জেঠিমা, আমি একটা কথা বলছি। জিয়া ব্যানার্জি কোনো একটা কারণে স্যারকে বিপদে ফেলেছে। কারণটা খুঁজে পেলেই স্যারকে নির্দোষ প্রমাণ করে দেবো আমরা। দাঁড়া ফুলকি। দিদি, একটা প্রশ্ন আজকে তোমায় না করে পারছি না। আমাকে সত্যি করে বলো তো, হাতে পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে আছো, বাবার মাথায় জল দেবে, কোনো রকম রাগ ঢাক না করে বলো, তুমি মন থেকে বিশ্বাস করো যে রোহিত একটা মেয়ের শ্লীলতাহানি করতে পারে? হ্যাঁ, আমি বিশ্বাস করি। বাবা তোমার কথা শুনেছেন মা? দেখো মিল্কি, আমি ফিরে এসেছি। হাতটা দেখি। আমার জন্য এত কষ্ট করছো তুমি? স্যার, স্যার আপনি এসেছেন। কি হলো মা? তুমি কাকে দেখছো মা? স্যার, স্যারকে দেখলাম আমি। তার মানে বাবা আমার প্রার্থনা শুনেছে। আমি স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবো। বাবার
আর নির্মাল্য আমি এক্ষুনি স্যারের কপালে ছুঁয়ে দেব। শোনো ফুলকি, নিজেকে আর কষ্ট দিও না, বুঝলে? নিজের খেয়াল রাখো। দেখো, ভগবান তো তোমার সব কথা শোনেন, তাই না? তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে ফুলকি। আর কি মানদের কথা বলছিলে, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাপি? এবার যাও, বাড়ি যাও, গিয়ে মুখে কিছু দাও। লক্ষ্মী মেয়ে। স্যার আমি যে করে হোক আপনাকে এখান থেকে বের করবো, আমি আপনাকে কষ্ট পেতে দেব না। আপনি শুধু শক্ত থাকবেন, ভালো থাকবেন। দেখো, আবার শুরু হয়ে গেল। এখন এই পাগলিকে কি করে সামলাবো? আমাকে বাসন্তীর বাড়ি যেতেই হবে। দাদা বলছি, বনপাহাড়ি কি করে যাব? আজ তো যাইবে ক্লাই দিদি, তুমি ফিরাই যাও কেন? কোনো উপায় নেই যাওয়ার, আমার যে খুব দরকার। রাস্তা তো অনেক, হাইটটা তো যেতে পারবে না। দেখো তুমি কি করবে। বাবা বুড়ো শিব, তুমি যখন আমাকে এত দূর এনেছো, তখন বাসন্তীর বাড়ি অবধি তুমিই নিয়ে যাবে। কাকু, তোমরা আমাকে একটু বনপাহাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও না গো। আমি জানি আজকে কোনো গাড়ি ঘোড়া কিছু চলছে না, কিন্তু আমার বনপাহাড়ি যাওয়াটা খুব দরকার। আমার স্যার হাজতে আছে, আমাকে স্যারকে ছাড়াতেই হবে। একটু ব্যবস্থা করে দাও না গো। কি করে যাবে আর? এক মিনিট, এই গণেশ, এই মেয়েটাকে নিয়ে যা না বনপাহাড়ি। আমি এখন যেতে পারবো না। দাদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, এই বোনটাকে তুমি ফিরিয়ে দিও না গো। ভগবান তোমার মঙ্গল করবে। আচ্ছা, আজ যদি তোমার নিজের বোন বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতো, তুমি পারতে তাকে ফিরিয়ে দিতে। এই বোনটাকে ফিরিয়ে দিও না, আমি খুব সমস্যায় পড়েছি গো। ঠিক আছে, চলো। ভগবান তোমাদের সবার মঙ্গল করবে। আমি আসছি। হ্যাঁ, এই ভ্যানটা তোমার? হ্যাঁ, বসো। অনেকটা দূর, তাই না? হ্যাঁ, সময় লাগবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চলো। দাদা, কি হলো? ভ্যানটা এগোবে না? আজ যাওয়া যাবে না, রাস্তা বন্ধ। কেন বন্ধ? কে জানে। আরে বাবা, আমি তো অশোকনগরে দেখেছি, ছেলেরা বড় বড় গাড়ি আজকে চাঁদা চাওয়ার জন্য পাথর ফেলে রাখতো। গতকাল পুজোর জন্য হয়তো ওরকম করেছে। আমি সরিয়ে দিচ্ছি। তুমি পারবে? ওমা, পারবো না কেন? আমার গায়ে কত জোর তুমি জানো। আমি তো আগে সিলিন্ডার তুলতাম, মোট বইতাম, আর এইটুকুনি পারবো না? আমাকে তো বনপাহাড়ি পৌঁছতেই হবে।
আমাকে পাথর সরিয়ে রাস্তা পরিষ্কার করে বন পাহাড়ি পৌঁছতেই হবে আজ। স্যার, আপনি চিন্তা করবেন না, ফুলকি দাস সহজে হাল ছাড়বেন। স্যার, আপনি আপনি এখানে কি করে এলেন? না এসে পারি ফুলকি, তুমি এত পরিশ্রম করছো আর আমি তোমার পাশে থাকবো না? আমি জানি তো স্যার, আপনি আমার পাশে থাকবেন সব সময়। দাদা, তোমরা বারবার স্যারকে কেন আমি দেখতে পাচ্ছি ঠাকুর? তুমি সরো। এই পাথরগুলো সরাতে হবে, হাত লাগাও। না না, আমি তো করছিলাম। তুমি ভ্যানে গিয়ে বসো। এই এসো এসো এসো, হাত লাগাও হাত লাগাও। তোমার কাছে মানত করে এসেছি বাবা বুড়ো শিব। তুমি প্রত্যেক পদে আমার সঙ্গে আছো, সেটা বুঝতে পারছি। সেই জন্যই স্যারকে বারবার দেখছি। তুমি দেখো যেন উদ্দেশ্য সফল হয়, স্যারকে যেন নির্দোষ প্রমাণ করতে পারি। স্যার, স্যার আমি এসে গেছি। এই যে ফুলকি, একা একা পাকামো করতে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ধানু আমাকে চিন্তা করতে বারণ করছে, অথচ বলছে না যে তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? ফুলকি, আমি এখানে এভাবে হাজতের মধ্যে রয়েছি, এখন কেন তুমি ঝুঁকি নিচ্ছ বলো তো? তাছাড়া তুমি যেখানে গিয়েছিলে সেখানে একা কেন গিয়েছিলে? কাউকে নিয়ে যাও না কেন সঙ্গে? কাউকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হয়নি স্যার, আমি একাই গেছিলাম ঝাড়গ্রাম, বাসন্তীর বাড়ি। হোয়াট? বাসন্তী মুর্মু, ওর বাড়ি কেন গিয়েছিলে তুমি? কারণ বাসন্তী একমাত্র সাক্ষী যে আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারে। যদিও বাসন্তী আমায় মুখ ফুটে কিছুই বলেনি, কিন্তু এটা স্পষ্ট যে বাসন্তী জানে ওই পোশাক বদলানো ঘরে কি হয়েছিল। ও ভেতরেই ছিল, কিন্তু 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 কি? ফুলকি, তুমি তুমি ঠিক আছো তো? এতটা রাস্তা একা একা। আচ্ছা, বাসন্তী কি বললোটা কি? আমি তো ধানুর মুখ থেকে একটু আগে সবটা শুনলাম। বাসন্তীর চেঞ্জিং রুমে ছিল, এটাও স্বীকার করেছে তো? করেছে। কিন্তু ও বলছে যে স্যার ঢোকার আগেই ও পাশের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। পাশের দরজা মানে চেঞ্জিং রুমে আবার পাশে কোনো দরজা আছে নাকি? থাকতেও পারে। স্যার কোনো দরজা দিয়ে বেরোয়নিও, ও সবটা দেখেছে। বাসন্তীর ভাই কানাই, সে আমাকে এগুলো বলেছে। কিন্তু বাসন্তী কিছু বলতে পারছে না, কারণ কিছু লোক বাসন্তীর বাবাকে আটকে রেখেছে। বনপাহাড়ি গ্রাম থেকে তুলে নিয়ে গেছে। আমি কি করে জোর করব? আটকে রেখেছে মানে? তার মানে তো এটা কোনো বড়সড় অপরাধীর কাজ। বাসন্তীর বাবার খোঁজ করতে না পারলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আর আর সেটা করতেও তো অনেকটা সময় লেগে যাবে, তাই না অংশু?
না দিদি, বেশি সময় লাগবে না। আমার মানত বিফলে যায়নি। এই দেখো, এটা কি ফুলকি? এটা তো তালপাতার বাঁশি। হ্যাঁ, বাসন্তীর বাবা বানায়। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি দুটো ছেলে এই বাঁশিটা বাজাচ্ছিল। ফুলকি এরকম বাঁশি তো অনেকেই তৈরি করে। তুমি নিশ্চয়ই এখন ভাবছো যে বাসন্তীর বাবা কাছাকাছি কোথাও আছে, কিন্তু সেটা তো হওয়ার নয় ফুলকি। স্যার, আপনি আমার কথাটা আগে শুনুন। ছেলে দুটো এই বাঁশিটা জেলে পাড়ায় পেয়েছে। একজন আধবুড়ো লোক নাকি গান গায় আর বাঁশি বানায়। সে নাকি সদ্য এসেছে। আমি সব খবর টবর নিয়ে এসেছি। বাঁশির গায়ে নকশা করা আছে, দেখো দেখো। হ্যাঁ, তাই তো। এইরকম ভেপু আমি বাসন্তীর বাড়িতে দেখেছি, একই নকশা। তার মানে জেলে বস্তিতে যেতে হবে, কিন্তু শুধু সন্দেহের বশে ধুম করে রেড করা যাবে না। অন্য কিছু প্ল্যানিং করতে হবে, কিন্তু যা করতে হবে আজ রাতের মধ্যে করতে হবে, স্যার আসার আগে। আমি বিশুকে বলে এসেছি, ও বাড়ি দেখিয়ে দেবে। আমাদের এই কথাটা কাউকে বললে হবে না। এক সেকেন্ড তুমি কাউকে না বলে ঝাড়গ্রামে গেলে, কাউকে না বলে এখানে চলে এলে, তুমি কি কাউকে সন্দেহ করছো? যদি করো তাহলে তার নামটা বলো। কাজ কত দূর এগোলো? আজ রাতে একটা ট্রাই নিতে পারো ভাসানোর। না না ম্যাম, এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। না, স্যারের সামনে শুধু শুধু পুরনো সন্দেহটার কথা বলবো না, আবার স্যার রেগে উঠবে আমার উপর। কি হলো স্যার, এভাবে তাকাচ্ছে? কিছু বলবেন? আমার একটা প্রমিস চাই ফুলকি, যা করবে খুব সাবধানে করবে, ওকে? খুব বড় একটা ঝুঁকি নিতে চলেছ বুঝতে পারছি, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার স্যার কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। সাবধানে। ফুলকি দাসের কিচ্ছু হবে না স্যার, কিচ্ছু। কথা দিচ্ছি, আপনাকে নির্দোষ প্রমাণ করব, তারপর একসঙ্গে বাবা বৈষ্ণবের থানে পুজো দেব। যারা আপনার এই অবস্থা করেছে তাদের ফুলকি দাস ছাড়বে না। খারাপ লোকরা যতই চেষ্টা করুক স্যার, ওদের আমরা জিততে দেব না। এটাই আমাদের আসল লড়াই, এটা ফুলকি দাস বুঝে গেছে স্যার। কি হলো তোমার? খেয়ে বলো কেমন হয়েছে। খাও। জানো তোমার, আজকে না আমি ফুলকিকে খুব মিস করছি। ও যদি এখানে থাকতো তাহলে এই পুরো সিচুয়েশনটা একদম রোমান্টিক করে দিত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোধ হয়। আসলে ফুলকিটা থাকলে আমিও একটু সাহস পেতাম।
মানে আমার বুকটা এতটা ধুকপুক ধুকপুক করছে না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, জানো তো ঈশিতা। তাই তাহলে একটা কাজ করো না, ফুলকিকে একটা ফোন করো। হ্যাঁ, ও কোথায় সকাল থেকে দেখতেই পাইনি। একটা ফোন করো তো, ফোন করে জিজ্ঞেস করো ও কোথায়। হ্যাঁ, ওহ তোমার ইডিয়েটটা যদি একবার বলে ফেলে না ভালো হয়। কিন্তু ও তো, আরে ও তো কোথায় কে জানে। বাদ দাও, দাও বিরিয়ানিটা দাও। একবার ফুলকি দাসের খবর পাই, তারপর তমাল তোমাকে আমি কি করব তুমি দেখো। তমাল দাদা, দরকার নেই দিদি, আমি তো বললামই আজকের ঘটনার ব্যাপারে কাউকে কিচ্ছু বলার দরকার নেই। দেখলে না চিংড়ি দিদি কিরকম বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে বললো নিজে বানিয়েছে, দিয়ে তমাল দাদাকে আদর যত্ন করলো। তমাল দাদা যদি জানতো আমি কোথায় যাচ্ছি কি করছি সব তো বলে দিত। ফুলকি একদম ঠিক বলেছে বৌদি, আমরা তিনজন, দা ভাই আর অংশুদা, এছাড়া এই বিষয়ে আর কাউকে জানানোর দরকার নেই। ফুলকি তো একাই বনপাহাড়ি গ্রাম থেকে ঘুরে এলো, এটাও একাই ম্যানেজ করতে পারবে। শোনো ফুলকি, সাবধানে যাবে বুঝলে, আর যদি কোনো দরকার হয় আমাকে মেসেজ করবে, কেমন? চলো আমি তোমাকে এগিয়ে দিই। বুঝলাম, তার মানে এদের কোনো একটা সিক্রেট মিশন চলছে। ফুলকি কোথায় গেছিল বললো আজকে? একা একা বনপাহাড়ি, একা একা বনপাহাড়িতে গেছিল। বুঝলাম, তা এরকম অদ্ভুত যে এখন কোথায় গেল? না, অনেকগুলো প্রশ্ন আছে, দেরি করে লাভ নেই বাবা, রুদ্রদাকে জানিয়ে দিই। দেখো, আমি বিশুর সঙ্গে যাব, যেন নতুন অতিথিকে দেখতে গিয়েছি, গিয়ে সবার আগে জানবো উনি বনপাহাড়ি থেকে এসেছেন কিনা। আমার ধারণা উনি বাসন্তীরই বাবা, তাহলে চুপি সারে ওনাকে ভোম্বলদার সঙ্গে পাঠিয়ে দেব। ফুলকি, একটা কথা কিন্তু মাথায় রেখো, ভেতরে কিন্তু বিপদ হতে পারে, তাই খুব সাবধানে। ওকে? বিশু বাড়িটা দেখানোর পর ওকে কোথাও পাঠিয়ে দেবে, তারপর তুমি ঢুকে খোঁজ করবে, আমি তোমাকে কভার করব, মানে গার্ড করব, বুঝেছো? আর তোমরা একটা কাজ করবে, তোমরা আশপাশটা ভালো করে নজর রাখবে। ওকে, তুমি ওই দিকটা চলে যাও। ওকে, ইয়েস স্যার। তুমি ওই দিকটা ভালো করে নজর রাখবে, যাও ফাস্ট। ভোমল। হ্যাঁ স্যার। তুমি ওই দিকটা নজর রাখো, ঠিক আছে? সাবধানে কিন্তু। ঠিক আছে। বিপদ দেখলে লুকিয়ে পড়বে, আর যদি সম্ভব হয় আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, সাবধানে। বুঝে গেছি স্যার। তুমি চলো, আমাদের হাতে সময় নেই, আমাদের পালাতে হবে। জেঠু, আমি তোমায় বললাম না আমি বাসন্তীর বন্ধু, আমি বনপাহাড়ি গ্রামে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সবটা শুনে এসেছি। জেঠু, তোমার কোনো ভয় নেই, আমি মেছুনি নই, আমি ফুলকি দাস, একজন বক্সার। এখানে ছদ্মবেশে এসেছি, তুমি আমায় বিশ্বাস করতে পারো। আমার সঙ্গে পুলিশও আছে বাইরে। আমরা বড় গরিব গো, বড় কষ্ট করে মেয়েটাকে ঘুষাঘুষির খেলায় ঢুকাইতে পারিছি। ওর খুব শখ ছিল এই খেলাটার, ওর কিছু হইলে আমি শেষ হয়ে যাব। ওরা ওরা বলে রেখেছে বেগর ভাই করলে আমার পুরো পরিবারটা সর্বনাশ করে দিবে। জেঠু, আমি বলছি না সঙ্গে পুলিশ আছে, আর আমি তো তোমার মেয়ের মতনই, বলো
প্রাণ থাকতে আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না। জেঠু, তুমি শুধু আমায় একটা কথা বলো, যারা তোমায় শাসিয়েছিল তাদের মুখ বা কোনো চিহ্ন তোমার মনে আছে? দেখলে চিনতে পারবে বা বলতে পারবে তারা কেমন দেখতে? তো বড় ঝুঁকিটা নেওয়ার আগে একটা বার যদি তোমরা রুদ্রকে কেউ কিছু বলতে। রুদ্র একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক, কোনো না কোনো ব্যবস্থাও ঠিক করতে পারত। এত গুলি গালা চলল। আচ্ছা ফুলকি, এই গুলিটা যদি তোমার লাগতো তখন কি হতো বলো তো? দেখো, বেঘরে একটা প্রাণ চলে যেতে বসেছে। পারো, ওঠ ওঠ, পারো। বৌদি, বৌদি চলো তুমি বাইরে বসবে, চলো চলো বৌদি, চলো না, এসো এসো। দাদা ভাই, স্যার তো এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। আমি একবার স্যারের কাছে যাব। এই সময় আমার কি করা দরকার এটা স্যার ছাড়া কে বলতে পারবে? অংশু, চোখটা খোলো। অংশু, তুমি এভাবে চলে যেতে পারো না, তোমার অনেক কাজ বাকি আছে। অংশু, আমি আর সামলাতে পারছি না নিজেকে। অংশুদার কি হয়েছে? এখানে সবাই বলা বলি করছিল অংশুদার ওপর নাকি গুলি চলেছে। অংশুদা কোথায় আছে, কেমন আছে এখন? ভালো নেই, একদম ভালো নেই দাদা ভাই। দাদা ভাইয়ের বুকে গুলি লেগেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, জ্ঞান ফিরছে না। স্যার, আপনি থাকলে বোধহয় এসব হতো না। আমি বাসন্তীর বাবাকে নিয়ে বেরোচ্ছিলাম, তখনই কারা যেন এসে দাদা ভাই, জেঠু তোমায় কিছু বলবে। জেঠু বলো। আমাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল। এই জন্যই আমি তোমাকে বারবার বলছিলাম সাবধানে থাকো, সাবধানে থাকো। মাঝখান থেকে অংশুধর এত বড় একটা বিপদ হয়ে গেল। না ফুলকি, এটা সহজ ব্যাপার নয়। ফুলকি, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা একটা বড় সড় ষড়যন্ত্র। তুমি ভেবে থাকো, একটা গেমস ভিলেজে বাসন্তীকে ভয় দেখানো, তারপর বনপাহাড়ি গ্রাম থেকে বাসন্তীর বাবাকে তুলে আনা, সে বিষয়ে তদন্ত করতে গেলে গুলি চালানো। এই পুরো জিনিসটার পেছনে একটা বড় সড়ো কানেকশন না থাকলে এটা হওয়া সম্ভব নয় ফুলকি। তার মানে জিয়ার সঙ্গে আরো লোক জড়িত রয়েছে। ফুলকি, ফুলকি প্লিজ আমার কথা শোনো। তুমি এই ঘটনাটা একা হ্যান্ডেল করতে যেও না, পারবে না তুমি। তাহলে আমি কি করবো স্যার? কি করবো আপনি বলুন? দাদা ভাই হাসপাতালে ওভাবে পড়ে আছে, আর আপনি এখানে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না ফুলকি, কেঁদো না। অংশুধর ঠিক হয়ে যাবে, অংশুধর কোনো ক্ষতি হবে না ফুলকি। তোমার ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে না। কিন্তু ফুলকি, আমার মনে হয় এবার এই গোটা বিষয়টা তোমার যে ঢুমনিকে জানানো উচিত।
জেঠুমনিকে বলো পুরো বিষয়টার দায়িত্ব নিতে। ফুলকি তুমি একা হ্যান্ডেল করতে পারবে না এই পুরো ব্যাপারটা। কিন্তু জেঠুমনি কিছু করতে গেলে তো অন্য রকমের বিপদ হবে। জেঠিমা আমি জানি ফুলকি, আমি সব জেনে বুঝেই বলছি। বোঝার চেষ্টা করো ফুলকি, অংশুদার এখন এই অবস্থা, আমি এখানে পড়ে রয়েছি। এই পুরো বিষয়টা আর তোমার হাতে নেই ফুলকি, একা হ্যান্ডেল করতে পারবে না তুমি। জেঠুমনিকে ইনভলভ হতেই হবে, আর কোনো উপায় নেই ফুলকি। জেঠুমনি তুমি এসেছো এখানে? বৌদি অংশুদা কেমন আছে এখন? ভগবানের দয়ায় অংশুর জ্ঞান ফিরেছে। ডক্টর বলেছে আজকে রাতটা যদি ঠিক থাকে তাহলে বিপদ কেটে যাবে। বাবাও তো গেছিল দেখতে। রোহিত, তুই ফুলকিকে আমাকে সব কথা বলার যে পরামর্শ দিয়েছিস না, এটা খুব বুদ্ধিমানের মতো পরামর্শ দিয়েছিস। শোন শোন, আমি ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি, বুঝেছিস? উনি আমায় কথা দিয়েছেন যে উনি নিজে দায়িত্ব নিয়ে তদন্ত করবেন, করে বের করবেন কোন চক্র এর পেছনে কাজ করছে। আর শোন, ধানু কাল তোর একটা হিয়ারিং এর ব্যবস্থা করেছে। রোহিত, আমি নিজে ওই বাসন্তী মেয়েটাকে নিয়ে আসবো কোর্ট চত্বরে। এই ভার আমি অন্য কারোর উপর দেবো না, তুই চিন্তা করিস না। আচ্ছা বাবা, আমায় একটা কথা বলো তো, ওই জিয়া বলে মেয়েটা হঠাৎ করে ভাইয়ের এগেনস্টে এরকম একটা অভিযোগ কেন করলো? কি লাভ হলো এই মিথ্যাটা বলে? আমি তো সমানে বলে যাচ্ছি দিদি, এটা একটা বড় ষড়যন্ত্র। স্যারও তো এখন সেটাই বলছে। আমি শুধু বুঝতে পারছি না এটার পেছনে উদ্দেশ্য কি। না রে ফুলকি, না, এই সমস্ত জল্পনা কল্পনা করার কোনো দরকার নেই, তাহলে এই বিষয়টা পাঁচকান হয়ে যাবে। সবার আগে ওই বাসন্তীদের সুরক্ষিতভাবে কোর্টে নিয়ে আসতে হবে, তারপর দেখা যাক রোহিতটা কাল জামিন পায় কিনা। রোহিত রে, তোর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না রে, আমি সত্যি দেখতে পাচ্ছি না। আর তোর মাকে দেখ, তোর মা তো এলোই না, নাওয়া খাওয়া বলে বসে আছে। না আর নয়, এবারে ভালো দিন আসবে রোহিত, ঠিক আসবে, ভালো দিন আসবে। বাড়ি যাও এখন, সাবধানে যাবে, বৌদি সাবধানে থাকবে। কিন্তু কত হ্যারাস্ট হতে হচ্ছে তোমাদের সবাইকে। এরপর কপালে কি কি আছে কে জানে। অলরেডি খবরের কাগজে যা তা উচিত ছিল ছত্রধর মুর্মুকে নিজেদের আওতায় রাখা। আরে দৌড় বাবা, চুপ করো তো, এত কথা বলো না। তখন থেকে বগর বগর করে যাচ্ছে, যে বিষয়টা বোঝো না সেই বিষয় নিয়ে এত কথা কেন বলো? আরে অন ডিউটি একজন পুলিশ অফিসারের গায়ে গুলি লেগেছে, তো একটা সিক্রেট অ্যাকশন প্ল্যান। ওখানে যদি আমার ছেলেগুলো থেকে যেত, বাই চান্স যদি ধরা পড়ে যেত, আমার রেপুটেশনের কি অবস্থা হতো বুঝতে পারছো? আরে পালিয়ে চলে গেছে আমার লোকগুলো, আমার 14 পুরুষের ভাগ্য ভাই। গ্রেট, তাহলে বাসন্তী মুর্মু এখন যাক কোর্টে গিয়ে বয়ান দিক, তারপরে রোহিত সুন্দর করে বেরিয়ে যাক। ব্যাস, আমরা আর কি করবো? আমরা বসে বসে দেখি। তোমার আর কি, তুমি তো মুখোশের আড়ালে থাকবে, তোমার তো কিছু যায় আসে না। ফুলকি দাস আমাকে আজকাল এমন লুক দিচ্ছে অ্যাজ ইফ ও আমাকে সন্দেহ করছে। রুদ্রদা দেখো, এটা তোমার প্ল্যান ছিল, তুমি এখন নিজের রেপুটেশনের কথা ভাবতে পারো না। ডু সামথিং, বাসন্তী মুর্মুকে আটকানোর জন্য কিছু করো। হয়ে গেছে, শেষ। হ্যাঁ ভগবান, আমি এই মেয়েটাকে কি করে বোঝাবো? আরে তুমি তো, আরে কি বোঝাবে? প্লিজ একটুখানি বসো। ওকে ওকে, বলো বলো কি বলবে? বাবা, ওকে বলো। শালিনী মিত্র, তুমি যেমন একজন বক্সার,
আমি তেমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার কাছে আমার ভাবমূর্তিটা যথেষ্ট ইম্পর্টেন্ট। কাজে আমাকে যদি কিছু করতে হয় সেটা ওই পিছন দিয়েই করতে হবে, বুঝতে পেরেছো? আরে বাসন্তী মুর্মু, ছত্রধর মুর্মু, কি এরা কারা বলো তো? আমার ক মিনিট লাগবে? 2 মিনিট লাগবে ওই পুরো পরিবারটাকে গায়েব করতে, কিন্তু আমি করতে পারবো না, কারণ আমার কতগুলো দায়বদ্ধতা আছে। কিছু তো খবর রাখো না। এই যে পল্লব রায়চৌধুরী মাস্টার মশাই তদন্তে নেমেছেন, যদি উনি কেচো খুঁড়তে গিয়ে কেউটে বার করেন, যদি জানা যায় যে সবকিছুর পিছনে, এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে রুদ্ররূপ সান্যাল রয়েছে, তাহলে রুদ্ররূপ সান্যালের অবস্থাটা কি হবে বুঝতে পারছো? এত কথা বলে যাচ্ছ, এই দেখো বুঝতেই পারছে না কিছু। আরে শালিনী, সামনে ইলেকশন আসছে। হ্যালো রেবেকা। হ্যালো, কি ব্যাপার বলো তো শালিনী? রোহিত রায়চৌধুরীর কেসটা নিয়ে তো কাগজে যথেষ্ট লেখালেখি হয়েছে অলরেডি, আবার কি? সেরকম কিছু না ম্যাডাম, আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই রোহিত রায়চৌধুরীর বিরুদ্ধে একটু জনমত গঠন করতে হবে না, যাতে উনি জামিনটা না পান। কিভাবে? সেক্ষেত্রে যে যিনি উকিল আছেন আশিস বাবু, উনি তাস হিসেবে তাহলে এটা প্লে করতে পারবেন, বুঝতে পেরেছেন? আমি আসলে যেটা বলতে চাইছি যে যদি জনমত গঠন হয় তাহলে ওই কাল খেলাটা জমে যাবে। একদিকে মাস্টারমশাই রোহিত আর ফুলকি, অন্যদিকে রুদ্ররূপ সান্যাল, সঙ্গে শালিনী। দেখা যাক কি হয়। একটু পর থেকে বিক্ষোভ শুরু হবে। রোহিত রায় চৌধুরীকে একটু পরে নিয়ে আসা হবে, এমনই খবর আছে। সাংবাদিকরা থাকবে, তারা প্রশ্ন করবে, পরিষ্কার? সাংবাদিকদের সামনে বড় করে বিক্ষোভ চলবে। আর যাই হোক না কেন, রোহিত রায় চৌধুরী যেন কোনোভাবে আর জামিন না পায়, পরিষ্কার? বুঝতে পেরেছি দাদা, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। তাহলে আমি চলি, কাজটা যেন হয়ে যায়। হয়ে যাবে। ধানু দিদি, আজকে তো আগের দিনের থেকেও বেশি লোক জড়ো হয়েছে গো, তাই না? তাই তো দেখছি। আজ যে দাভাইয়ের হিয়ারিং, এই খবরটা এর মধ্যে রাষ্ট্র হয়ে গেল। আমি তো আমার স্যারের সাহায্য নিয়ে খুব তাড়াহুড়ো করে দাভাইয়ের হিয়ারিং এর ডেটটা বের করিয়েছি। আরে আমি তো একটা কথা বুঝতেই পারছি না, কোর্টে তো রোজ এত কেস হয়, রোহিত তো ইদানিং কালে ওরকম ভাবে খেলাধুলো করছে না, তাহলে ওর কেস নিয়ে এত কাণ্ড কিসের বলতো? যেটা মনে তুমি আমার সঙ্গে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, এটা তোমার ভাবমূর্তি নষ্ট হবে। ছাড় তো ভাবমূর্তি, পল্লব রায়চৌধুরীর জীবনে সবে তোয়াক্কা করেনি। এখন তোকে নির্দোষ প্রমাণ করতে হবে, এটাই ফাইনাল। তুই যা যা যা, তোর কাজ কর, যা যা যা, কি কাজ কর। আমি ডিসি সাহেবের সঙ্গে ওনার অফিসে যাচ্ছি। এই কাণ্ড কারখানা যে ঘটাচ্ছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে, বুঝেছিস? পারবেন না মাস্টারমশাই, এত সহজে ধরতে পারবেন না কে সবকিছু করাচ্ছে। রোহিত এত সহজে মুক্তি পাবে না, আদালতে লড়াইটা অন্য।
এক্সকিউজ মি স্যার, এবার কিন্তু রোহিত বাবুকে যেতে হবে। আসুন। ধর্মাবতার আমার মক্কেল রোহিত রায়চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। তার উপর শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ আনা হয়েছে। জিয়া ব্যানার্জি মানে যে অভিযোগ এনেছে সে জানতো না যে ঘটনার দিন একজন অদৃশ্য সাক্ষী ওই পোশাক বদলানোর রুমে উপস্থিত ছিল, যে পুরো ঘটনাটা দেখেছে। অর্ডার অর্ডার অর্ডার। ধর্মাবতার রোহিত রায়চৌধুরী ঘটনার দিন চেঞ্জিং রুমে ঢুকেছিল ফুলকি দাসের জন্য। আমি আদালতকে আবার মনে করিয়ে দিই ঘটনার দিন ঠিক কি কি হয়েছিল। রোহিত রায়চৌধুরী একটা করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। মেডিকেলে খবর দিতে হবে। ফুলকি দাস চেঞ্জিং রুমে অসুস্থ হয়ে পড়েছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। ধর্মাবতার এই স্টাফ যে বলেছিল ফুলকি দাস অসুস্থ, তার কোনো হদিশ এখনো অবধি পাওয়া যায়নি। আর ওই করিডোরে কোনো সিসিটিভি লাগানো ছিল না, তাই এর কোনো প্রমাণও নেই। এর উপরে গত জামিনের হিয়ারিং এর সময় চেঞ্জিং রুমের বাইরের কোনো সিসিটিভি ফুটেজ আমরা জোগাড় করতে পারিনি ধর্মাবতার, কিন্তু এই হিয়ারিং এ সেটা পেরেছি। আমি আদালতের সামনে সেই ফুটেজ উপস্থিত করেছি। আদালত এই ফুটেজ দেখানোর নির্দেশ দিচ্ছে। অভিযুক্ত রোহিত রায়চৌধুরী জামিনের মামলা ক্রমশ জটিল হয়ে চলেছে। সুতরাং সমস্ত দিক বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করে এই আদালত সিদ্ধান্ত নিয়েছে যে বাসন্তী মুর্মুর বয়ানের সত্যতা যাচাই করতে হবে। তাই বাসন্তী মুর্মুর বাবা ছত্রধর মুর্মুর এই আদালতে উপস্থিত থাকা প্রয়োজন, তাকে এই আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দিচ্ছে। তাই আদালত পরবর্তী তারিখে এই মামলার রায় ঘোষণা করবে। হুজুর, হুজুর আমি জানি আমি আবার অন্যায় করছি, কিন্তু দয়া করে একজন নির্দোষ মানুষকে এভাবে শাস্তি দেবেন না। হাজতে থাকা বড্ড কষ্টে, স্যার আর পারছেন না। আমি হাত জোর করে বলছি, আজই আমরা স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব। একটু সময় চাইছি, একটা সুযোগ দিন, একটা। স্যারের অনেক হেনস্থা হয়েছে, অনেক। আর নয় হুজুর, আর না, আর না।
ফুলকি কেঁদো না ফুলকি, এটা কোর্টে তোমার কান্নার দাম কেউ দেবে না। ধানু মা সামলাও না। ফুলকি দাস, তুমি হারবে, তুমি হারবে। সত্যধর মুর্মুকে তুমি আজকের মধ্যে হাজির করতে পারবে না। Such a drama queen. নাটকও পারে কিছু। তাকে ভুল পথে চালিত করার জন্য আদালত তো প্রমাণ চায়, সাক্ষী চায়। এরা যদি ছত্রধর মুর্মুকে আনতে পারত তাহলে এতক্ষণ আনা হয়ে যেত। কিসের ঝুঁকি ধর্মাবতার, কিসের ঝুঁকি? আসল কথা হলো এরা যা বলছে তা মিথ্যে বলছে। আজ কোনোভাবেই সত্যধর মুর্মুকে এখানে আনতে পারবেন না। ধর্মাবতার, আমরা কাকে আনতে পারবো না পারবো সেটা তো আমরা খুব ভালো মতো করেই জানি। তার জন্য আমার সতীর্থ মাননীয় আইনজীবী কেন এত বিচলিত হচ্ছেন? বিচলিত হচ্ছি তার কারণ অর্ডার অর্ডার অর্ডার। আদালত মানুষকে সুবিচার দিতে চায়, তাদের কষ্ট লাঘব করতে চায়। আপাতত আদালত কক্ষে সাময়িক বিরতি। মধ্যাহ্নভোজের বিরতির পর আদালত আবার এই মামলা শুনবে। ততক্ষণে ছত্রধর মুর্মুকে এই আদালতে উপস্থিত করতেই হবে। আসুন রোহিত বাবু, আসুন। অনেকক্ষণ ধরে আপনার পরিবারের নাটকটা দেখছি রোহিত বাবু। এসব মিথ্যে বলে কিন্তু আর মামলা জেতা যায় না, জানেন তো? আপনারা সব ভাবেন দিনকে রাত করবেন আর রাতকে দিন, এখন কিন্তু আর সেটা চলে না। একটু বুঝুন, এসব আদালতের বিষয়। আমি এখন একটা কথা বলবো না মিস্টার দে, তবে সত্যিকে মিথ্যে কারা করছে সেটা সময় প্রমাণ করবে। দিদি গো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমি কেন সাক্ষী দিলাম, ওদের কথা কেন শুনলাম না? আমার বাপ তো বড় কষ্ট করে আমায় খেলা শিখাইছে। আমার লিগে বাপটার কোনো ক্ষতি হলে কি হবে? বাসন্তী, এত ভয় ভয় থেকে কি তোমার কোনো লাভ হয়েছে? ফুলকি তো বললো তোমার বাবা কেমন ছিলেন। আটক অবস্থায় কেউ ভালো থাকে বাসন্তী? আমি মানলাম আমার দা ভাইয়ের ওপর তোমার কোনো দায়িত্ব নেই, কিন্তু ফুলকি সে তো তোমার হয়ে এত কথা বলেছে, তোমার তো তার উপর একটু কৃতজ্ঞতা থাকা উচিত। হুঁ দিদি, তুই বড্ড ভয় পাস। কে কি করবে বটে তুই না ঘুষি মারতে পারিস। কিন্তু ফুলকি তো এখনো এলো নাই। কিরে ধানু, কই ফুলকি?
কোথায় গেছে ফুলকি? আর এই এই বাসন্তী বলে মেয়েটার বাবা, সেই বা কোথায়? আরে কোর্ট তো শুরু হলো বলে ওদের তো লাগবে। জানি না, ফোনেই তো পাচ্ছি না। বাহ, অসাধারণ, হয়ে গেল। কি জবাব দিবি এখন কোর্টের সামনে? কি বলবিটা কি তুই? মধ্যাহ্নভোজের বিরতির পর আবার মামলা শুরু হলো। ইওর অনার, আদালত আর কতক্ষণ অপেক্ষা করবে ম্যাডামের সাক্ষীর জন্য? আমি তো বলছি, বাসন্তী মুর্মু বন্ধুত্বের স্বার্থে কৃতজ্ঞ হয়ে কিছু সাজানো কথা বলেছে। রোহিত রায়চৌধুরীর জামিন হওয়া অসম্ভব। ধানসুনি ম্যাডাম, এর বিরুদ্ধে আপনার কি কিছু বলবার আছে? ধর্মাবতার, আমার প্রধান সাক্ষী বাসন্তী মুর্মু যে মিথ্যে কথা বলছে না সেটাই প্রমাণিত হচ্ছে। বাসন্তীর বাবা ছত্রধর মুর্মুকে আটক করে রাখা হয়েছিল, এই কথা সে আমাদের আগেই জানিয়েছে। পুলিশের সাহায্য নিয়ে ফুলকি দাস ছত্রধর বাবুকে জেলে বস্তি থেকে উদ্ধার করে একটি সুরক্ষিত জায়গায় রেখেছিল এবং এই উদ্ধার কার্য চলাকালীন জেলে বস্তিতে গোলাগুলি চলে ধর্মাবতার, এবং সেখানে আহত হন অফিসার অংশুমান সেনগুপ্ত। সেই ছত্রধর বাবুকে আনতেই এখন গেছে ফুলকি দাস, কিন্তু সে এখনো ফিরছে না। যে মানুষটা হাত জোর করে অনুরোধ করলো আরেকটা তারিখ যেন না পড়ে, সে এখনো ফিরছে না। ধর্মাবতার, এর পিছনে কি কোনো কারণ নেই? ধর্মাবতার, ছত্রধর মুর্মু এসে গেছেন, ওনার মুখ থেকে সবটা শুনে নেওয়া ভালো। আমি ছত্রধর মুর্মুকে কাঠগড়া আনার অনুমতি চাইছি ধর্মাবতার। ছত্রধর মুর্মু, আপনি কাঠগড়ায় আসুন, এসে বলুন ঠিক কি কি ঘটেছিল। থ্যাংক ইউ, ইওর অনার। ছত্রধর মুর্মুকে কাঠগড়ায় আসতে অনুরোধ করা হচ্ছে। এসো। জেঠু, হুজুরকে সবটা খুলে বলো, সবটা। কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের এখানে। ওঠো। এই ফুলকি সত্যি আলোর ফুলকি। কি অবস্থা হয়েছে মেয়েটার, তবুও হাল ছাড়েনি। এমন ছাত্রী অনেক ভাগ্য করে পাওয়া যায় সত্যি।
ঠাকুর মশাই, আমি বাবা বুড়ো শিবের কাছে মানত করেছিলাম, আমি যদি স্যারকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনতে পারি তাহলে আমরা দুজন একসাথে দণ্ডি কেটে বাবাকে পুজো দেব। বাবা মানত পূর্ণ করেছে, আমরা পুজো দিতে চাই। বেশ তো মা, দুজনে যাও, দণ্ডি কাটার জন্যে তৈরি হয়ে এসো। হ্যাঁ, যাও যাও। জয় মহাকাল। চলুন স্যার, আমরা স্নান করে আসি। ফুলকি তুমি পারবে? কম পরিশ্রম তো হয়নি, ছোটাছুটি করেছো, ঘুষোঘুষি করেছো, তার থেকে বরং আমি দুজনের হয়ে দণ্ডি কাটি। এমনি আবার হয় নাকি স্যার? বাবা আমাদের দয়া করেছেন, আর আপনি আমাকে নিয়ে এত ভাববেন না স্যার। আপনিই তো বলেন আমি বক্সার, সহজে ক্লান্ত হলে চলবে না। চলুন স্যার, আমরা স্নান করে আসি। আসুন। ফুলকি, অনেক হয়েছে ফুলকি, আমার জন্য অনেক কষ্ট করেছে আনন্দ ভাই। এবার আমি দুবার দণ্ডি কাটবো, একবার আমার নিজের জন্য আর একবার তোমার জন্য। না না স্যার, এইসব করতে যাবেন না। আমি আপনার জন্য মানত করেছি, এইটুকু তো করতেই হবে। আপনি আমার চোখের সামনে আছেন, হাজাতে নেই, এটা তো বাবার কৃপা। ওরা তাকিয়ে আছো কেন? বাবা বুড়ো শিবের কত দয়া না স্যার, আপনি এইভাবে আমার যত্ন করছেন। আচ্ছা, আগে জানা কোনোদিন যত্ন করিনি তোমার? না না স্যার, সেটা তো আপনার শত্রুও বলবে না। আপনি আমার এত খেয়াল রেখেছেন যে বলার নেই, কিন্তু আজকে যত্নটা যেন অন্যরকম লাগছে স্যার। মাঝখানে কটা দিন তো দুঃস্বপ্নের মতো ছিল না, এখন মনে হচ্ছে আমি আবার আপনাকে নিয়ে ভালো ভালো স্বপ্ন দেখব। মাঝে কটা দিন আমাকে নিয়ে একটাও স্বপ্ন দেখোনি বলতে চাও? না না না, মানে হ্যাঁ দেখেছি। হাসছেন? আপনি হাসছেন? বাবা বুড়ো শিব এই দয়াটা করলো। এই বেশি পাকামো বেড়েছে না তোমার? হ্যাঁ, এক কাটটা দেবো, বেশি পাকা হয়েছে। চলো বাড়ি। আরে আমি অনেকদিন লুচিও খাইনি। খাবিটা কি করে পিয়ান? এতদিন কি বাড়িটা বাড়ির মতো ছিল? যা সব কাণ্ড হলো। আমার কি হয়েছে কে জানে? আরে লুচির গন্ধটা নাক থেকে যাচ্ছেই না। হ্যাঁ, লুচির গন্ধ। এই দাদা, হ্যাঁ আমি তো লুচি দেখতেও পাচ্ছি। কোথায় লুচি? ওই তো।
দিদি না সবার মনের। স্যার চল চল চল। আপনি লুচি করছেন? হ্যাঁ, সবাই তো লুচির স্বপ্ন দেখছে, গন্ধ পাচ্ছে লুচির। দেখি দেখি দেখি, দা ভাই এ তো গোল লুচি রে। ছোট ভাই দেখ, আমি মোটে এরকম ভাবে বলিনি গো তুমি। কি রান্নাঘরে আজকে নরক গুলজার? বৌদি বৌদি, বৌদি রান্নাঘরে ইদানিং ম্যাজিকটা বড্ড বেশি হচ্ছে। সত্যি তাই, একদিন ঈশিতা দি, আজকে আবার ভাই। শালিনী, তুমি কি রাস্তাঘাটে কিছু শুনেছো? রোহিত, তোমরা সোশ্যাল মিডিয়াটা কেন চেক করছো না বলো তো? কোর্টের ভার্ডিক্টটা এখন অবধি কেউ জানে না, একই রকম বিক্ষোভ চলছে। পাবলিক ওপিনিয়নে এত তাড়াতাড়ি কি পাল্টায় বলো? ওয়েট, এর মানে কি? জনমত এক মুহূর্তে তৈরি হয়ে গেল? সব কাগজ সব জায়গায় খালি স্যারের বদনামটাই প্রচার হলো। আর এখন যখন প্রমাণ হয়ে গেছে যে স্যার নির্দোষ, তার কোনো প্রচার হলো না। কাগজগুলো তো সাংঘাতিক। ছাড়ো না বলকি, এখন আর এসব নিয়ে ভেবো না। কেন ভাববে না দা ভাই? তোকে নির্দোষ প্রমাণ করার জন্য ফুলকি কি করেনি বলতো? তাছাড়া লোকজন যখন তোকে যাতা বলে তখন আমাদের খারাপ লাগে। ঠিকই তো, যে দোষ তুমি করোইনি সে দোষ দিয়ে এখনো কথা হবে কেন? অন্যায়, সত্যি অন্যায়। What talking, Labu? These people very bad, very bad. এক্স্যাক্টলি সেটাই বলছি আমি। পাবলিক ওপিনিয়ন সাংঘাতিক। আমি জানি না রোহিত কি করে এগুলো থেকে বেরোবে। একটা বাজে দাগ হয়ে গেল। খুব বাজে হলো ব্যাপারটা, বাজে। বসুন। মানে? আরে বসুন। এসব কি হচ্ছে কি এখানে? আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আর আপনাকে সেগুলো মানতে হবে। যখন আপনারা রোহিত রায়চৌধুরী দোষী সেই খবরটাকে বড় করে ছাপাতে পেরেছিলেন, তাহলে স্যার যে নির্দোষ সেই খবরটা ছাপান, এটা তো আপনাদের দায়িত্ব। যখন আপনারা একটা বড় মিথ থেকে প্রচার করে সত্যি তৈরি করেছেন, তখন আসল সত্যি খবরটাও আপনাদের ছাপানো কর্তব্য। আদালত যেটাকে সত্যি বলছে সেটাই তো সত্যি, নাকি? শুনুন, আপনি এখন বেরোন তো, বেরোন। আমি দৈনিক পত্রের সম্পাদক। কোন খবর ছাপা হবে কোন খবর ছাপা হবে না সেটা সিদ্ধান্ত আমি নেব। এইসব খবর না বাজারে বিক্রি হয় না, নৈতিক দায়িত্ব কর্তব্য দেখাতে এসছে। এক ফোঁটা মেয়ের মুখে খালি বড় বড় কথা। আপনি এখন বেরোন তো, বেরোন। শুধু একটা জাব মারলাম, তাতেই তো ধরাশায়ী হয়ে গেলেন স্যার। এরপর কিন্তু পর পর পাঞ্চ মারবো। আপনারা সাংবাদিক, সত্যিটা সবার সামনে আনা আপনাদের দায়িত্ব।
আমরা যেমন রিং এর ভেতরে লড়াই করি, আপনারা কলম দিয়ে লড়াই করেন, সেটা মিথ্যের বিরুদ্ধে। কাল যেন খবরটা ছাপা হয় স্যার। আমার নাকটা তো পুরো ঝুলে গেল গো বাবু, কি জোর মেরেছে। ছোটদা ভাই শোন না, বলছি খবরটা যদি 5 কান হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হবে। পিয়াল পালাতে হবে, দরজা খোল তাড়াতাড়ি। ছোটদা ভাই দেখ। ফুলকি, তুমি এটা কি করলে বলো তো? এখন যদি কেউ জানতে পারে এরপর? ওরে বাবারে, চলো 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 চলো। কি হয়েছে স্যার? এখানে কি হয়েছে? কি হয়েছে স্যার? হ্যাঁ রে, কি খবরটা কি তোদের? কোথায় ছিলিস? হ্যাঁ রে ফুলকি, রোহিত তো ফোন করে খবর নিচ্ছে, তোর আজকে স্টোরে যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ বোধহয় বলেছিলাম, তমাল দাদা বলেছিলাম গো। হ্যাঁ না না, আমাকে জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ রে, তোদের মুখ চোখগুলো এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু লুকোচ্ছিস নাকি? আবার কিছু ঘটেছে ফুলকি? কি হয়েছে বল, তোরা চুপ করে আছিস? মেজে জেঠি, মেজে জেঠি, শোনো না শোনো না শোনো শোনো না, বলছি দৈনিক পত্রের সম্পাদক, হ্যাঁ হ্যাঁ, ফুলকি ওকে এক ঘুষি মেরেছে। কি? ফুলকি কি কাণ্ড করেছিস তুই? এদিকে শোনো তুমি, এদিকে। আরে তোরা কিছু বললি? সম্পাদক বলেছিল যে দাভাই নির্দোষ প্রমাণিত হওয়ার খবরটা নাকি ছাপবে না, কারণ এই খবর নাকি বিক্রি হবে না। ফুলকি কি করতো বলো? বলছি যে ফুলকি অনেক বোঝানোর চেষ্টা করেছিল সম্পাদককে, কিন্তু উনি বুঝতেই চাইছিলেন না, তাই তো ফুলকি। আদালতের রায় কি বেরিয়ে গেছে? রোহিত নির্দোষ প্রমাণিত হয়েছে? কই জানি না তো। এই তো কাকা, আজকে খবর কাগজে খবরটা বেরিয়েছে, পড়ো পড়ো। তাহলে এত দিন ধরে যে টিভিতে খবরের কাগজে রোহিতদার নামে এত বাজে কথা লেখা হয়েছিল? আরে সেটাই তো, আমাদের সবারই তো খেলাধুলার জগতের উপর একটা বিতৃষ্ণা এসে যাচ্ছিল। কি বলো ডাক্তার? ও জেঠু, পড়ো না কাগজটা, খবরের কাগজে সব বুঝিয়ে লিখেছে। ওরা ভুল বুঝেছিল কি না? দাও 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 দাও, আমি পড়ি আমি পড়ি। নবাবগঞ্জে আদালতে নির্দোষ প্রমাণিত হলো রোহিত রায় চৌধুরী। গেম ভিলেজে বক্সার শোনো, গেম ভিলেজের বক্সার জিয়া ব্যানার্জি শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত রোহিত রায় চৌধুরী নির্দোষ প্রমাণিত হলো। বাসন্তী মুর্মুর বয়ানের উপর ভিত্তি করে নবাবগঞ্জ কোর্ট রোহিত রায় চৌধুরীকে বেকসুর খালাস করে। দেখেছো কাণ্ড? শুধু শুধু রোহিতদাকে এত হয়রানির মধ্যে দিয়ে যেতে হলো এই কদিন। সেটাই তো, সকলে কত ভুল বুঝলো রোহিতকে। দেখো, আমি বলেছিলাম না রোহিতের মতন ছেলে কখনো এরকম জঘন্য কাজ করতেই পারে না। এই দৈনিক পত্রর এতদিনে হুশ হলেই খবরটা ছাপানো। খামোখা আমরা এত জুয়েল একজন প্লেয়ারকে আমরা অপমান করলাম। স্যার তো আসলে খেলাধুলা ছাড়া কিছুই বোঝে না, তাই নিজে থেকে কাউকে কিছু বলেনি। ফুলকি দাস পুরোপুরি হিরোইন হয়ে গেল, আর এই সবটা হলো একমাত্র রুদ্রদার লোকের কেয়ারলেসের জন্য। আজ আসি, হ্যাঁ। ভালোই হলো স্যার, আপনার সাথে দেখা হয়ে গেল। আসলে আমি রোহিত বাবুকে একটু অভিনন্দন জানাতে এসেছিলাম। খুব ভালো করেছেন। রুদ্র দেখো দেখো দেখো, দৈনিক পত্রে কি প্রকাশিত হয়েছে দেখো, রোহিত যে নির্দোষ সেটা কত বড় করে প্রকাশিত হয়েছে। দেখো দেখো লাবু, দেখ দেখ, শোন, এবার বিজয় উৎসব করতে হবে।
দোলটা আমরা জমিয়ে করবো। রিকি, লাবু, রিহার্সাল শুরু করে দে। দেখো দেখো, খুব ভালো লাগছে না? ফুলকির কাণ্ডটা শুনেছিস নিশ্চয়ই? আমাকে কাণ্ড যাই হোক না কেন, কাজটা তো করে দেখিয়েছে। সত্যি কথা। সত্যি কথা। নিজেদের মধ্যে ঝামেলা করে আর কি হবে? আমি তো একটা কথা ভাবছি যে এবারের দোলে কি গান বাজনা কিছু হয়, মানে গান টান কি কিছু গাওয়াটাও হবে, মানে ফুলকি তো আমাদের সাথে প্রথমবার দোল খেলবে এবারে, কি বলো? হ্যাঁ, আরে তুমি যদি আজ এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে সেটা আমার অপমান হয় অংশমান। মা কি হয়েছে বলো তো, তোমার এসব কি বলছো তুমি? ঠিকই বলছি রে, আমার তথাটাকে তো কেড়েই নিয়েছে, এখন সকলে মিলে এই ছেলেটাকে তোল্লাই দিচ্ছে। কি চাই কি সকলে? আমি বাড়ি ছেড়ে চলে যাই? মেজো বউ, কেন বাড়ির পরিবেশটা নষ্ট করছো তুমি? কি বলছো তুমি দিদি? আমি এই বাড়ির পরিবেশ নষ্ট করছি? তা নয় তো কি? হৈমন্তী, এই বিষয়ে তোমার মুখে আমি আর একটা কথা শুনতে চাই না, একটা কথা বলবে না। তমাল, নানু, পিয়াল, যা তোদের অংশুদাকে নিয়ে উপরে যা, যা ওকে বসা। অংশুমান কোনো কথা নয় বাবা, তুমি উপরে যাও। আর একটা কথা মাথায় রেখো, নানান কথা বলা হয়, সব মিন করে বলা হয় না। যাও। অংশুদা এসো, প্লিজ এসো। আমাকে অপমান কেন করছো তুমি? অপমান নয়, তোমার সম্মানটা রাখলাম, অপমানের হাত থেকে তোমাকে বাঁচানো। এই রায়চৌধুরী পরিবারে না দোলের সময় অনেক অতিথি আসতো, তাদেরকে নারায়ণ জ্ঞানে পুজো করা হতো, তাদের সেবা করা হতো। এই কাজটা তুমিও করতে, তোমার মনে আছে তো? এটাই ছিল এই পরিবারের ঐতিহ্য। আর আজ যেটা হতে যাচ্ছিল সেটাই পরিবারের ঐতিহ্য নয়। চলো এবার আমরা সবাই নবাবগঞ্জের বসন্ত উৎসবে যাব।
জেঠুমনি এখানে কি দিয়ে দোল খেলা হয় গো? মানে দোল খেলার তো কোনো সরঞ্জামই জোগাড় হলো না। ফুলকি তুমি চিন্তা করো না, এখানে প্রচুর রং আছে। হ্যাঁ তুমি যা যা চাইবে সব পাবে। এখানে খালি আবির আর রং দিয়ে দোল খেলা হয়? হ্যাঁ, তো আর কি দিয়ে খেলা হবে? না না, মানে আমাদের অশোকনগরে তো জল টল দিয়েও দোল খেলা হয়। আমাদের দোলের বর্ণনা এখন না করাই ভালো, আগে নবাবগঞ্জের দোলটা দেখিনি। আচ্ছা চলো, সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো।